This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এই গোটা বিষয়টা দেখার পর একটা প্রশ্ন কি সামনে আসছে না, আপনার আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছেন তারা আদৌ এই দেশের নাগরিক? তো তার কারণ যেভাবে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির তথ্য আমাদের সামনে আসছে, আপনাদের সামনে আমরা যে তথ্য তুলে ধরছি তা কিন্তু রোমহর্ষক, এবং সেখান থেকে প্রশ্ন উঠতেই পারে যে প্রতিদিন প্রতিনিয়ত আমরা যাদের সঙ্গে ঘোরাফেরা করছি বা যাদের দেখছি তারা আদৌ এ দেশের নাগরিক কিনা। এই মর্মে লালবাজার থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, বিভিন্ন থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। একটু জানার চেষ্টা করবো এই নির্দেশিকায় ঠিক কী কী পদক্ষেপের কথা বলা হয়েছে, যাতে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করা আগামী দিনে একটা কড়াকড়ির মধ্যে আনা যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয় যে নির্দেশিকা জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই বিষয়টাকে কিভাবে মানে আগামী দিনে কার্যকর করা হবে সেই বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরব। এটা জাল কীভাবে হয় বলছি আপনাকে। এটা নানাভাবে পোস্ট অফিসের কিছু লোকজন এর সাথে জড়িত আছে। পোস্ট অফিসের লোকজন জড়িত থাকার পরে ওরা সুন্দরভাবে কেমিক্যাল দিয়ে এই পুরো এটা তুলছে। তোলার পরে তারপরে এই পাসপোর্টটা ভরে দেওয়া হচ্ছে, পাসপোর্ট জালি পাসপোর্ট। সেই জালি পাসপোর্ট সুনির্দিষ্ট জায়গায় তাকে পৌঁছে দিচ্ছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। কোন জায়গায় কারাপশন, যারা প্রথম সার্টিফিকেট দিচ্ছে তাদের ওরা চেনে না, টাকার বিনিময় কিংবা অন্য কিছুর বিনিময়ে তারা তাদেরকে সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কেউ নিয়ে যাচ্ছে সাথে করে, এই আমাদের এখানে না 25 বছর ধরে থাকে, সে হয়তো কোনোদিন বাংলাদেশ থেকে এখানে ছিলই না কিংবা পাকিস্তান থেকে এসছে, তারা এই ভিড়ের মধ্যে মিশে যাচ্ছে। তারপর ঢোকার পরে এই পাসপোর্ট অথরিটির যেখানে অফিসাররা রয়েছেন তাদের সাথে কারণ তারা বুঝতে পারে যে এই লোকটা জালি কিংবা এটা ঠিক নয়, কিন্তু তারাও সেটা চেপে যায় কারণ সুনির্দিষ্ট ডকেট দেওয়ার পরে। এবং তারপরে পোস্ট অফিসের লোক, কিছু পুলিশ অফিসার যারা এয়ারমার্ক অফিসার, তারাও এর সাথে কিছু জড়িত আছে বলেই এত জাল পাসপোর্টের রমরমা বাজার দেখতে পাচ্ছেন। দেখুন, জাল নথি দিয়ে যে পাসপোর্ট তৈরি হচ্ছে এবং এই চক্রের পেছনে তৃণমূল পরিচালিত মাল পুরসভার নামও তো উঠে আসছে। যখন তৃণমূলের দিকে একটা আঙুল উঠছে সেই সময় শান্তনু সেন তিনি কি বলছেন, তিনি কিন্তু এ নিয়ে কেন্দ্রের ঘাড়েই দায় চাপাচ্ছেন। পাসপোর্ট ইস্যুইং অথরিটি হচ্ছে আরপিও, অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিস, রিজিওনাল পাসপোর্ট অফিসার। এটা কেন্দ্রীয় সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স অর্থাৎ বিদেশ মন্ত্রকের আওতায় পড়ে। সুতরাং এই ধরনের যদি কোনো কাজ হয়ে থাকে তার সার্বিকভাবে ব্যর্থতা, তার দায়িত্ব কেন্দ্রের এক্সটার্নাল অ্যাফেয়ার্স দপ্তরকে নিতে হবে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, মঞ্জিরা কথা বলছিলাম, শান্তনুবাবু যে কথা বলছেন সেটা আপনি শুনলেন। বক্তব্য যে গুলশান কলোনি তো শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে। শুধু পাসপোর্ট কেন, আধার কার্ড থেকে শুরু করে অনেক কিছুই তৈরি হচ্ছে। শান্তনু সেনের বক্তব্য হচ্ছে পাসপোর্ট ইস্যু করে কেন্দ্র, মানে গোটা দায়টাই কেন্দ্রের। কি বলবেন? বেচারি হতাশায় ভুগছে, বেচারি যেভাবে তৃণমূল থেকে বিতাড়িত অবস্থায়, প্রায় বিতাড়িত আর কি অবস্থায় আছে, বেচারি হতাশায় ভুগছে। যেভাবে কর্পোরেশন থেকে তার নাম মুছে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গা থেকে পোস্ট থেকে সরিয়ে দেওয়ার পরে এখন একটা ব্যাপক হতাশার মধ্যে আছেন। আমি ওনাকে বলি, উনি একজন কাউন্সিলর ছিলেন, ওনার স্ত্রী বর্তমানে কাউন্সিলর, দুজনের প্রতি সম্মান রেখেই বলছি, তারা যদি কাউকে সার্টিফাই করে। সজলদা শোনা যাচ্ছে? আমরা কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। একটু আগে চয়নিকা বলছিল যে কিভাবে বিদেশিদের মধ্যে ভারতীয় পাসপোর্ট তৈরির একটা চাহিদা বাড়ছে, কিন্তু কিভাবে এই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে আপনাদের জানি রাখি। এখানেই একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, যে সমস্ত মৃত ব্যক্তি মানে ভারতীয় মৃত ব্যক্তিদের রেশন কার্ড ব্যবহার করা হচ্ছে। আর এখানে কিন্তু কাজ করছে একটা বড় সিন্ডিকেট। দেখুন, এখানে তো মানে আমি চাইলাম আর রেশন কার্ড পেয়ে গেলাম খুব সহজে, সেটা তো হয় না। এখানেই কানেকশন রয়েছে কোথাও গিয়ে জনপ্রতিনিধিদের, আধিকারিকদের। সুজয় আমাদের রিপোর্টার সরাসরি রয়েছে, সুজয়ের কাছ থেকে বরং জানার চেষ্টা করবো যে এই সিন্ডিকেটটা চলে কিভাবে। সুজয়,
দেখো, যদি পঞ্চায়েত হোক বা পুরসভা হোক, জনপ্রতিনিধিদের কাছে প্রথমেই এই বাংলাদেশিদেরকে দালালরা নিয়ে যায় এবং সেখানে তারা পরিচয় দেয় যে তারা ভারতীয় নাগরিক এবং দীর্ঘদিন ধরে এখানে আছে, এবং সেক্ষেত্রে জনপ্রতিনিধিরা কিছু যাচাই না করেই কিন্তু রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে দেন। এবং তার পরবর্তীতে দালালরা বুদ্ধি দেয় যে থানায় গিয়ে বা সংশ্লিষ্ট থানায় গিয়ে, নিকটবর্তী থানায় গিয়ে রেশন কার্ড চুরির একটা অভিযোগ করতে, এবং সেক্ষেত্রে যে নম্বরটা ব্যবহার করা হয় সেটা দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় না থাকা কিংবা মৃত ব্যক্তির রেশন কার্ডের নম্বর দিয়ে একটা অন্য নাম ব্যবহার করে রেশন কার্ড চুরির অভিযোগ জানানো হয়। থানা থেকে অভিযোগ নেওয়া হয়, সেটাও কোনো কিছু যাচাই না করে, এবং তারা জেনারেল ডায়েরির একটা কপি দিয়ে দেয়। সেই কপি নিয়ে তারা প্রথম রেশন কার্ড অ্যাপ্লাই করে, রেশন কার্ড চলে আসার পরেই তারা এপিক কার্ড বা ভোটার কার্ডের আবেদন করে। ফলে তারা আস্তে আস্তে বৈধ ভারতীয় নাগরিক হতে শুরু করে। এপিক কার্ড এসে যাওয়ার পর তারা আধার কার্ডের জন্য আবেদন করে, আধার কার্ড হয়ে যায়, এবং তার পরবর্তীতে এই এপিক কার্ড এবং আধার কার্ডের ভিত্তিতে তারা পাসপোর্টের আবেদন করে। কিন্তু সেক্ষেত্রেও পুলিশ যে যাচাই করতে আসে, যাদের উপর এই যাচাই করার, লোকাল লেভেলে যাচাই করার দায়িত্ব দেওয়া আছে, তারাও যাচাই করে না। এবং এর গোটা পেছনে কিন্তু একটা বড় চক্র, যেটা মোটা টাকার বিনিময়ে কাজ করে। এবং তদন্তকারীরা বলছেন এক্ষেত্রে পুলিশকে সক্রিয় হতে হবে, ভালো করে যাচাই করতে হবে। যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে দেখতে হবে যে তারা আদৌ সেই এলাকার বাসিন্দাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছেন কিনা, কিংবা সেক্ষেত্রে কোনো অর্থের লেনদেন হয়েছে কিনা, সেই সমস্ত কিছু দেখতে হবে। তবেই ভারতকে সুরক্ষিত রাখা সম্ভব। তার কারণ এই ভিন্ন দেশ থেকে এসে বা বাংলাদেশ থেকে এসে এই ধরনের বৈধ নথি তৈরি করে ভারতীয় নাগরিক হওয়া এবং অবাধে ভারতে ঘুরে বেড়ানো, সেটা দেশের পক্ষে একটা উদ্বেগ, একটা উদ্বেগের। সুজয়, ঠিক এই বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জির সঙ্গে। সত্যজিৎ বাবু ঠিক কি বলেছেন, মানে এই সহজে এই পাসপোর্ট কিভাবে বানিয়ে ফেলছেন সেটা দেখাবো। কোনো বাড়িতে, ধরুন আপনার বাড়িতে আপনার কাছে পাসপোর্টটা ঠিক এইভাবে আসবে, দেখুন লেখা আছে এটা ইন্ডিয়া গভর্নমেন্টের, এবং সবচেয়ে বড় কথা এই খামেই আসবে। খামটায় আসার পরে, খামটা একটা বিশেষত্ব হচ্ছে এটা জলে ডুবলেও জলে ডুববে না, কারণ এর ভিতরে নতুন পুরো ওয়াটার প্রুফিং করা আছে, এবং আপনি এটা ছিঁড়তে পারবেন না। দেখুন এমন আঠা দিয়ে লাগানো আছে, দেখুন আমিও ছিঁড়তে পারিনি, এবং তার জন্য আমি এটা সুন্দরভাবে একটা কাঁচি দিয়ে কেটে নিয়েছি করে। রিজনস ফর নন ডেলিভারি অফ দ্য পাসপোর্ট কী লেখা আছে? 1 নম্বর হচ্ছে ডোর ক্লোজড, 2 নম্বর হচ্ছে নট রিসাইডিং অ্যাট দ্য অ্যাড্রেস, 3 নম্বর হচ্ছে ইনকমপ্লিট অ্যাড্রেস, 4 নম্বর হচ্ছে নট অ্যাভেলেবেল, 5 নম্বর হচ্ছে আদার্স মানে যদি ধরো অ্যাপ্লিকেশনটা করলাম তারপরে কেউ মারা গেল কিংবা অন্য কিছু হলো, সেই সবের জন্য প্রত্যেকটা টিক দিয়ে, অর্থাৎ যখনই পোস্ট অফিসে আসবে, এইটা পোস্ট অফিসে আসবে, পোস্ট অফিসে আসার পরে পোস্ট অফিসের লোকজন এখানে আসবে, আসার পরে তাকে বলবে যে আপনি আপনার অরিজিনাল আধার কার্ডটা নিয়ে আসুন, ভোটার আইডি কার্ডটা নিয়ে আসুন। তারা ওটা ভেরিফাই করবে এবং তাদের কাছে নাম্বার দেওয়া আছে, সেগুলো ভেরিফাই করার পরে তারপর তারা এইটা হ্যান্ডওভার করবে রিসিপিয়েন্টসকে, যার নামে পাসপোর্টটা এসছে, তার পুরো সই করার পরে। আচ্ছা, আপনারা কি জানেন যে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য বাংলাদেশিদের মধ্যে ভারতীয় পাসপোর্ট তৈরির চাহিদা তুঙ্গে, এবং যে পরিসংখ্যান সামনে আসছে তা কিন্তু চাঞ্চল্যকর এবং আপনার চোখ কপালে উঠতে পারে। সূত্রের খবর বলছে শেষ 5 বছরে জাল নথি দিয়ে প্রায় 3000 ভারতীয় পাসপোর্ট ইস্যু হয়েছে। বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে ইউরোপের জন্য ভিসা পাওয়ায় কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তার কারণ আপনাদের মনে হতেই পারে তারা হঠাৎ করে ভারতের পাসপোর্ট কেন বানাতে চাইছে, যেখানে যেতে চাইছে ইউরোপের দেশে, এবং সেই কারণেই বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে মোটা টাকার বিনিময়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন তারা। যদি পাসপোর্টের জাল চক্র এইভাবে ছড়িয়ে পড়ে তাহলে আগামী দিনে এই সংখ্যাটা যে আরও বাড়বে তা বলা যেতেই পারে।